আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনায় থাকতে চাই। আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করতে চাই। সরকারের 6 মাস হলো, নতুন মন্ত্রিসভা হলো, সেটি নিয়ে একটু শুরুতে আলোচনা করি। শুরুতে বিরোধী দলের একটি মন্তব্য নিয়ে রেজাউল করিম রনি ভাই, একটু আপনার কাছে আসি। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারের প্রথম 180 দিন মূলত অদক্ষতা, অব্যবস্থাপনা, অসততার দৃষ্টান্ত তৈরি করেছে। জ্বালানি সংকটে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, কৃষকদের উচ্চমূল্য সার কিনতে হচ্ছে, ব্যাংকিং খাতে লুটেরা পুনরায় ফেরত এসেছে, ভোগ্যপণ্য আমদানি বাজারে পুরনো সিন্ডিকেট সক্রিয় করেছে, বিএনপি তাদের নতুন অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। বিরোধী দলের এই মন্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন? পাশাপাশি একটু যুক্ত করে আজকে আপনি সিপিডির সংবাদ সম্মেলনটি হয়তো খেয়াল করেছেন, সেখানেও অনেক শ্রমিকরা যে কাজ হারাচ্ছে সেটির একটি দৃষ্টান্ত সেখানেও রয়েছে। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকারের আমলনামা যদি আপনি দেখেন, সেই সরকারের আমলনামা দেখার পরে আপনি যদি এই সরকারের 6 মাস আপনি দেখেন, তখন যে কেউ বলবে যে অবস্থার একটা ক্রম অবনতি যে জায়গায় ছিল সেই জায়গার থেকে অন্তত স্ট্যাবিলিটি বজায় আছে। আপনি জিনিসপত্রের বাজারের মূল্য, বাজারের মূল্য শুধুমাত্র এই গ্যাস বিদ্যুৎ সংকট হওয়ার আগে যদি আপনি দেখেন, এই গ্যাস বিদ্যুৎ সংকট এটা তো প্রায় 20-25 দিনের কাহিনী। এর আগে যদি আপনি দেখেন, আওয়ামী লীগের আমল এবং বিগত ইন্টারিমের আমল, সে দুই আমলের চেয়ে ভালো ছিল। আমি বলছি গ্যাস সংকটের আগে। এখন গ্যাস সংকট হওয়ার কারণে কলকারখানা বন্ধ, পুরা ইকোনমির উপর প্রেশার তৈরি হয়েছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এবং বর্ষা সিজনে গতবার কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এগুলোর যে দাম ছিল, তার চেয়ে এই সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত দাম স্থিতিশীল ছিল। কিন্তু তারপরেও ডেফিনেটলি নির্বাচিত সরকারের কাছে জনগণ যেরকম প্রত্যাশা করে, সেই রকম জনপ্রত্যাশা অনুযায়ী সরকার ফাংশন করতে পারছে না। কেন পারছে না? যে সেই জন্য সরকার নিজে এটা স্বীকার করছে। সরকার প্রধান একাধিক বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। কেন পারছে না? তার ব্যর্থতা তো অবশ্যই। সেই ব্যর্থতার কনসিকুয়েন্সগুলো কী কী, ব্যর্থতার কারণগুলো কী কী? ব্যর্থতার কারণগুলোর মধ্যে একটা বড় কারণ আপনি জানেন যে আমাদের যে জ্বালানি ব্যবস্থাপনাটা, সেইটা পুরাটাই আমদানি নির্ভর এবং এটা একটা কাঠামোগত সমস্যা। এখন আপনি আপনার প্রশ্নের সাথে রিলেট করে বলি, বিরোধী দলের জন্য সুবিধাটা কী? বিরোধী দল তো নগদ অভিযোগ করে খালাস। এখন এই প্রথম দেখলাম যে বিরোধী দল তারা 180 দিনের একটা পর্যালোচনা হাজির করেছে, ওয়েলকাম। সেই পর্যালোচনা হাজির করতে গিয়ে তারা যেখানে করছে ডেটা ম্যানিপুলেটিং করতেছে, ডেটা পলিটিক্স করতেছে, সব ঠিক আছে, সেগুলো তারা বিরোধী দল হিসাবে করবেই। কিন্তু প্রশ্ন হলো, না, ম্যানিপুলেট হলে নিশ্চয়ই সেটি করতে পারে না। হ্যাঁ, না, এটা ম্যানিপুলেট হলে সেটা কাউন্টার দিতে হবে। হ্যাঁ, যখন পয়েন্ট টু পয়েন্ট আপনি আলাপ করুন, আমি দেখাবো কোথায় কোথায় তারা ডেটা ম্যানিপুলেটিং করছে। তো আপনার এখন প্রশ্ন হলো যে জনগণ দুর্ভোগে আছে, মানুষের বিদ্যুতের প্রয়োজন, মানুষের জ্বালানির প্রয়োজন, গ্যাসের সংকট আছে, এটা সত্য। এবং এইটা একটা কালেকটিভ লায়াবিলিটি গভর্নমেন্টের উপর বর্তাইছে, এটাও সত্য। ফলে এই সংকটটাকে পুঁজি করে আপনি খুব সহজেই সরকার ব্যর্থ, সরকারের পুরা প্রক্রিয়া ব্যর্থ, এটা আপনি বলতে পারেন। কিন্তু সরকার ব্যর্থ কি এটা সফল, সেটা বলবে জনগণ। জনগণ ডেফিনেটলি জ্বালানি এবং বিদ্যুতের ক্রাইসিসের কারণে সারা দেশের মানুষ দুর্ভোগে আছে, এটাকে অস্বীকার করে না। এবং সেই দুর্ভোগের কারণে বাকি অন্যান্য পুরো ইকোনমিক্যাল কাঠামোর উপর প্রেশার তৈরি হয়েছে। কিন্তু বিরোধী দল যে জায়গার থেকে প্রশ্ন ফ্রেম করছে, ইস্যুটা সত্য, কিন্তু এই ইস্যুর বয়ানটা মিথ্যা। সত্য সাফারিংস, গ্যাস ক্রাইসিস সত্য, কিন্তু এটা সরকারের কিন্তু 6 মাসের কর্মফলের মধ্য দিয়ে তৈরি হয়নি। জ্বালানি সংকট এটি না হয় একটি কনসিকুয়েন্সেস বা এটি আন্তর্জাতিক, এখন জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সেটি আছে, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, সামাজিক অস্থিরতা সবগুলো এর সাথে রিলেটেড। বাজারের যে সিন্ডিকেটের অভিযোগ তোলা হচ্ছে, সেখানে যদি বিএনপির তাদের যে অভিযোগ, যে সিন্ডিকেটের অভিযোগ প্রমাণ দিতে হবে তো আপনার। আমি বললাম আপনার টেলিভিশন যে কোম্পানির মালিক, গণপরিবহনে চাঁদার অভিযোগ দখল করে ফেলতেছে, ঠিক আছে, সমস্ত জায়গায় মাফিয়াগিরি করে ফেলতেছে।
তো এটা আমি বলতে পারি চামড়ার মুখ বলা তো সহজ। গণমাধ্যমে খবর বেরোচ্ছে এরকম বিভিন্ন জায়গায়। কোথায় গণমাধ্যম খবর বের হয়েছে, কোন সিন্ডিকেটের খবর বের হয়েছে? কারণ বাজারের সিন্ডিকেটের কত কারণ টাকা, বাজারে সিন্ডিকেট থাকে, সিন্ডিকেট তো কারণ বাজার মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, সিন্ডিকেট একটা মাফিয়া, গডফাদার, এগুলো কারণ বাজারে আসে কই না থেকে? আমি চাঁদার কথা বলতেছি। চাঁদাবাজ এটা তো ছোটবেলার কথা, বিএনপি মানে চাঁদাবাজ আর সবাই সাধু। হ্যাঁ, এটা তো মানে মুখস্থ কথা, ছোটবেলা। নতুন কথা বলেন আপনি, কারণ বাজারে সিন্ডিকেট কোথায় পাবেন? কারণ বাজারে পাইকারি ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, সিন্ডিকেট এগুলো আরো বহু পাইকারি ব্যবসায়ীও আছে। হ্যাঁ, তো ফলে সেই জায়গায় আপনি সিন্ডিকেটের কথাটা বলতে হইলে স্পেসিফিক ভাবে বলতে হবে, এবং এটা মিডিয়ারও দায়িত্ব। আপনি ঢালাওভাবে বলা যায়, যেমন ধরেন এখানে যখন এনার্জি নিয়ে কথা হইল, এখানে অমুক গ্রুপ তমুক গ্রুপ নিয়ে কোনো আলাপ হয়নি। আলাপ হয়েছে আপনি তো অলরেডি বেসরকারি খাত থেকে কেনা হয়, একটা উদ্যোগ নেওয়ার কথা হচ্ছে, এটা নিয়ে সমালোচনা আসছে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু যেভাবে ঢালাও অমুক তমুক কোম্পানির স্বার্থ দেখা হচ্ছে, এইগুলো ঢালাও বয়ান তৈরি করা ঠিক না। দেখেন বিরোধী দল যে জায়গায় রাজনীতিটা করে সেটা কি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে তাদের তো জন্ম। বৈষম্যের ব্যাপারটা তারা কতখানি বুঝে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি সম্প্রতি এই 21 শতকের মার্কস খ্যাত টমাস পিকেটে এবং মিশেল স্যান্ডালের একটা আলোচনা পড়তেছিলাম, ডায়লগ। সেখানে তারা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করছে মানে আপনার ইকুয়ালিটিটা জরুরি। এখন তারা যে সমস্ত কথা বলছে, তারা বৈষম্যহীন সমাজ চায়, বৈষম্য কেন তৈরি হয়? বৈষম্য তৈরি হয় 3টা স্পেসিফিক ক্যাটাগরিতে মোটা দাগে। একটা হলো যে আপনার আপনার অ্যাক্সেস টু বেসিক গুডস ফর এভরিওয়ান, যেটাকে আমরা মৌলিক অধিকার বলি, খাদ্য বস্ত্র, এটা। আর দ্বিতীয় নাম্বার হলো পলিটিক্যাল ইকুয়ালিটি, এটা বলে শেষ করি, সেটা হলো ভয়েস, পাওয়ার, পার্টিসিপেশন, পলিটিক্যাল ইকুয়ালিটি। আর একটা 3 নাম্বার যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো ডিগনিটি। এই 3টা আসপেক্ট যদি আপনার রক্ষা করা না হয়, সেই সমাজে ইকুয়ালিটি আসে না। হ্যাঁ, সেইখানে পলিটিক্যালি সেই সমাজ ইকুয়ালিটির ভিত্তিতে ফাংশন করে না। এখন বিরোধী দল যে রাজনীতিটা করছে, সেখানে এই যে 3টা প্রক্রিয়ার কথা আমি বললাম, যে কমন গুডস, এটার একটা ব্যাপার, এবং পলিটিক্যালি আর ডিগনিটি। এখন আপনি যখন হরেদর অভিযোগ করবেন, আপনি যখন শেষ করে এই ডিগনিটির জায়গাটা নষ্ট হয়। জি, আমি আপনার কাছে আবার আসছি। জয়নুল আবেদিন শিশির, একটু আপনার কাছে জানতে চাই কতটা আপনারা বৈষম্য বুঝে বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছেন, বা এখন আন্দোলন করছেন, বা ঢালাও বয়ান তৈরি করছেন কিনা। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ দিয়েছেন। গতকাল তিনি এই নির্দেশটি দিয়েছিলেন। একটু আপনার কাছে আমি জানতে চাই, গেল 6 মাস নিয়ে আপনারা পর্যালোচনা করলেন, সরকারের বিভিন্ন খাতে কতটা দলীয়করণের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ-আলোচককে, যমুনা টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আপনি যেটা বলছেন দলীয়করণ নিয়ে, আর হচ্ছে রনি ভাই বলেছিল বিরোধী দল ডেটা ম্যানিপুলেটিং করে। আমি আপনার প্রশ্নটা পরে আসছি। রনি ভাই স্পেসিফিক বলুক তো দেখি, বিরোধী দল যে ডেটাগুলো দিয়েছে কোনটা ম্যানিপুলেটিং করেছে, কোনটা অসত্য, কোনটা অর্ধসত্য, বা বয়ানটা ভুল হচ্ছে, আমি স্পেসিফিক জানতে চাই। মানে আপনার আগস্ট পরবর্তীতে বিএনপির দলীয় কোন্দলে 300 জন নেতাকর্মী খুন হয়েছে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী। এটা এনসিপি, জামাত বা 11 দলীয় জোটের ডেটা না, এটা বিভিন্ন মানবাধিকার সংস্থার ডাটা। টিএবির জরিপে আসছে 5 আগস্ট পরবর্তীতে দেশে যে ভায়োলেন্স, সহিংসতা, দখল হয়েছে, এর জন্য 91% সাথে বিএনপি জড়িত। টিআইবি নির্বাচন পরবর্তীতে, জাতীয় নির্বাচন পরবর্তীতে এই 6 মাসে বিএনপির দলীয় কোন্দলে 31 জন নেতাকর্মী খুন হয়েছে। এখন এগুলো তো আমরা নিজেরা ডেটা অ্যানালাইসিস করি নাই, এগুলো বিভিন্ন জরিপ সংস্থা, গবেষণা সংস্থা, মানবাধিকার সংস্থা, তারা এগুলো ডেটাগুলো দিয়েছে। তো বিএনপি দেখাক এগুলো মিথ্যা, দলীয় কোন্দল খুন হয় নাই। আর চাঁদাবাজি নিয়ে আপনি 5 আগস্ট পরবর্তীতে হাট মাঠ ঘাট কারা চাঁদাবাজি করছে, এটা তো বিএনপির লোকেরাও নিজেরা চাঁদাবাজি করেন, এটা অস্বীকার করে না, বলে তো আমরা তো চাঁদাবাজি পার্টি, আমরা কি এটা নতুন করি নাকি, বরং রাগ করে নতুন করে কেন বলা হচ্ছে। তিনি বলছেন যে এই অভিযোগ তো পুরনো। এই তো স্বীকারও তো করছে, তাহলে পুরনো অভিযোগ মানে স্বীকার করেন না। এই যে এখন দেখেন, বিএনপি চাঁদাবাজিকে কিন্তু অস্বীকার করে না, ইনিয়ে নিয়ে অস্বীকার করার চেষ্টা করে। 6000 নেতা কর্মীকে বহিষ্কার করছে, অন্তপক্ষে দলের স্বীকৃতি অনুযায়ী 6000, কিন্তু চাঁদাবাজ কিন্তু দলও খুঁজে পাইছে। তাহলে এই চাঁদাবাজ তো বিএনপি দলীয় মানে দলের ভিতরে আছে। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার লোম বাঁচতে তো কম্বল উজাড় হয়ে যাচ্ছে।
আমরা যদি আরো বড় করে বলি, মালয়েশিয়া গিয়ে কারা শ্রমবাজারের এই সিন্ডিকেট বা এটাকে যদি বড় চাঁদাবাজি বলি, যে এখানে মানে যেখানে 80,000 90,000 টাকা দিয়ে শ্রমিক পাঠানোর জায়গায় ওই জায়গায় আপনি 7 লাখ 8 লাখ টাকা এখন নেবেন, এটা কি চাঁদাবাজি না? এটা কি মানে আপনার সিন্ডিকেটের চাঁদাবাজি না? এটা হচ্ছে অনেক বড় মিনিস্ট্রিয়াল চাঁদাবাজি। কারণ বাজারে চাঁদাবাজি না হয় আপনার 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দৈনিক হয়, এটা হয়তো অনেকের গায়ে লাগে না, পিনাট মনে করে। কিন্তু এখন ক্ষমতায় আসছে 1 কোটি টাকার কী হিসাব বলেন, এগুলো বলিয়েন না। বড় বড় চাঁদাবাজি করছে কিনা সেগুলো বলেন, বাপখানা এবং আপনি দেখেন এই যে গ্যাস সংকটের কথা বিএনপি বলছে, এগুলো গ্যাস সংকটের কারণে সব হয়ে গেছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কোনো গভর্নমেন্টের সময়ই কোনো না কোনো সংকট থাকে। ইভেন ফেসিস্ট সরকারের সময়ও তো আপনার কোভিড একটা সংকট ছিল না? এটা তো মানে মোকাবেলা করা লাগছে, শুধু ফেসিস্ট সরকারের মোকাবেলা করে না, ওয়ার্ল্ড ওয়াইড সবাই মোকাবেলা করছে। 1930 সালে বিশ্বব্যাপী মহামন্দা, ওই দেশে সারা পৃথিবীর সব গভর্নমেন্ট মোকাবেলা করে না? সে সময় কিছু সংকটও হয়েছে আর্থিক। আমি কি বলতেছি, 1930 সালে যে বিশ্বব্যাপী মহামন্দা, অর্থনৈতিক মহামন্দা, সারা পৃথিবীর সকল গভর্নমেন্ট মোকাবেলা করে নাই? নাকি আপনি দোষ দিয়ে দিবেন যে না এটা শুধু মানে কেউ মোকাবেলা করে না, শুধু আপনি একাই করছেন? এখানে জ্বালানি যে সংকটটা হচ্ছে, এটা তো কৃত্রিম। কেন? এটা কেন কৃত্রিম আমি আপনাকে বলি। দেখেন, এই যে ভাসমান যে টার্মিনাল, গ্যাস টার্মিনাল, এটা মানে বলা হচ্ছে এটা ত্রুটি আছে। এটা নিয়ে আমরা বললাম যে এটা নিয়ে একটা তদন্ত কমিটি করেন, কতদিন লাগবে এটা জানান, কিভাবে ত্রুটি হলো, কোন প্রযুক্তি লাগে, কিছুই জানাচ্ছে না। কিন্তু বিএনপির ভিতর থেকে একটা গ্রুপ বলছে যে এখানে গাপলা আছে, যে চায়না থেকে আরও 2-3টা টার্মিনাল করার কথা বলা হচ্ছে, মানে খেলোয়াড়রা খেলতেছে। তো এগুলো তো আমরা বলতেই পারি যে এখন যাদের প্রাইভেট সেক্টর দিচ্ছেন তাদেরকে এখন ধরেন, এই টার্মিনাল তো প্রাইভেট সেক্টর দিচ্ছেন না, সেটি তো এই সরকার দেয়নি। সরকার এখন দায়িত্বে আছে কি? এখন মানে অ্যাকাউন্টেবল করার দায়িত্বে কি আছে? সরকার আছে। এবার আসেন, জ্বালানি নিয়ে বিএনপি বরাবরই সবসময় মানে আপনার বলতে পারেন যে এটা সবসময় তার ব্যর্থতা। 2004 সালেও বেগম জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের কাছে ক্ষমা চাইছে যে আমাদের ভোট দেন, এই একটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, জ্বালানি ব্যর্থতা। ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আগামীতে আর জ্বালানি সংকট থাকবে না। 2004 সালে আমার পার্লামেন্টে বেগম জিয়ার এই স্পিচ এখনো মনে আছে আমার। ওই সময় মানে আপনার মনে আছে কিনা দেখেন। এখন ওই বিএনপি আবার দেখেন ক্ষমতায় আসার পর থেকে জ্বালানি সংকট বাড়ছে, কিন্তু দেখাচ্ছে সে শুধু হয়েছে গ্যাস সংকটের কারণে। আপনি গ্যাস ছাড়াও এই যে আদানি থেকে বিদ্যুৎ আনছেন, সেটা তো কয়লারটা, কয়লার থেকে কি আপনি মানে যতটুকু প্রতিশ্রুতি ছিল কতটুকু আনতে পারতেছেন? আনতে তো পারতেছেন না। এছাড়াও বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিএনপি যে মুখে মুখে বলে 2030 সালে যায় সে 10,000 মেগাওয়াট উৎপাদন করবে, বলেন তো 6 মাসের মধ্যে কয় মেগাওয়াট উৎপাদন করছে? নাকি আপনি শেষ সময় গিয়ে একদিনে রাতারাতি সব করে ফেলবেন, 10,000 মেগাওয়াট উৎপাদন করে ফেলবেন? এটা তো একটা ক্রনোলজি আছে। কিন্তু সেটি তো আপনি 6 মাসের মধ্যে, তো আমি যদি দেখতাম তো 6 মাসের মধ্যে বিএনপি নবায়নযোগ্য জ্বালানি 200 মেগাওয়াট করছে, তাহলে বলতে পারতাম যে সে আসলে এই সংকট সমাধানের জন্য তার কার্যকর কোনো উদ্যোগ আছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাদে, কারখানার ছাদে শুরু হয়েছে বোধহয় কার্য। আমি আপনাকে বলি, যদি বিএনপি ইরান আমেরিকার যুদ্ধ যখন চলে ওই সময় থেকে যদি শুরু করতো, আমরা যদি আমাদের প্রাইমারি স্কুল এবং গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ছাদে যদি রুফটপ সোলার প্যানেল করতাম, 5 থেকে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ওইদিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন? আপনি সোলার প্যানেলে গেলে ওই জায়গায় কমিশন খাওয়া যায় না, একবারে যা একটু পাবেন, এরপর আর পাওয়া যাবে না। আর যদি ফসিল ফুলে যান, ডিজেল, গ্যাস এবং হচ্ছে এই কেরোসিন থেকে ওই ফসিল ফুলে যান, তাহলে আপনি মোটা অঙ্কের কমিশন খেতে পারবেন। জি, এবং 10 টাকার জিনিস কিনে 100 টাকার বাউচার করতে পারবেন। এই যে সিন্ডিকেটের আবার আসছি ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, সার সংকট আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং গণমাধ্যমে খবর, গতকাল রংপুরে সংকট তৈরি হয়েছে। আজকে কৃষক মজুর সংহতি, বাংলাদেশ কৃষক মজুর সংহতি, তারা বলছে সংকটের কারণে কৃষকরা কালোবাজারে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকি সার বাইরে কালোবাজারে বিক্রির জন্য গোপনে মজুদ গড়ে তুলছেন। এইখানে কি সরকার কোনো কারণে নিয়ন্ত্রণ করতে পারছে না? বিষয়টা কেমন? ধন্যবাদ আসল ভাই, এবং একই সাথে আমার 2 সহ-আলোচক এবং দূরের এবং কাছের যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। সার সংকট তো বিএনপির একটা পুরনো লিগেসি, ঠিক আছে? আপনি যখন সার সংকটের কথা বলছেন তখন আমার একটা পুরনো কথা মনে পড়ছে। একতা এদেশে একজন কৃষিমন্ত্রী ছিলেন আর কি, ঠিক আছে, যাকে আমরা যুদ্ধাপরাধী বলতাম। তিনি কৃষিমন্ত্রী ছিলেন। তিনি যখন কৃষিমন্ত্রী ছিলেন
তখন হচ্ছে কৃষকরা এই সার সংকটের কারণে যখন বিক্ষোভ করছিল, সেই বিক্ষোভে গুলি করে কৃষকদেরকে মারা হয়েছিল। সেটা সেই 2001 থেকে 2006-এর কোনো একদিনের কথা আর কি। কৃষিমন্ত্রী ছিলেন নিজামী সাহেব আর কি। তো এই সার সংকটটা খুব পুরনো একটা সংকট, বাংলাদেশের সব সরকারই ভোগে। তবে বিএনপি ওই সময় যেমন ভুগেছে ওই আমলে, এই আমলে আবার নতুন করে ভুগছে। এবং এইটা তো আসলে খুব মানে এস্টিমেটেড সমস্যা যে এটা হবে, প্রতি বছর এটা হবে। এটা তো হচ্ছে ঠিক ইরান যুদ্ধের মতো একটা স্পেকুলেশনের বাইরে কোনো ঘটনা না, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা না। কিংবা আপনার যে এখন যে গ্যাস সংকটে আমরা ভুগতেছি, সেই গ্যাস সংকটে ভোগার কারণ হচ্ছে ওই এক্সেলারেট কোম্পানির যে ভাসমান টার্মিনাল আছে, ওটাই নাকি একটা সামান্য বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে। তো এক সামান্য বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুরো সারা দেশ হচ্ছে শর্ট সার্কিটের মতো অবস্থা হয়ে গেছে। দেশের অর্থনীতির 12টা বাজে গেছে, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে, গ্যাস সংকটের জায়গা নাই। এইটা যা বিশাল জ্বালানি সংকট, বিশাল এখন হচ্ছে কি বেকারির একটা মানে হয়ে গেছে, বেকারত্ব ছড়ায় পড়তেছে মহামারীর মতো করে। কিন্তু যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যেই কোম্পানি এই যে তথাকথিত শর্ট সার্কিটটা ঘটে গেল, তাদের খুব একটা তো আমি দেখি না যে সরকারের সাথে তাদের ডিলিংসটা কী হচ্ছে। এই তো আবার এক পুরনো ঘটনার কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে মাগুরছড়ার অক্সিডেন্টালের ঘটনা মনে পড়ে যায় সেই নাইকো দুর্নীতির কথা আর কি। ঠিক আছে, এগুলোও তো সেই বিএনপি জামাত ইসলামের জোট সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটেছিল আর কি। তখন পার্টনার ছিল জামাত এই বিএনপির আর কি। এখন দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে গেলেও বিএনপিকে তো এই লিগেসিগুলোকে ধারণ করছে। এখন এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে গেলে একটা বড় সমস্যা কি আসলে, যে হলো সেখানে রাজা বদল হয়েছে, সরকার বদল হয়েছে, রানী বদল হয়, কিন্তু বদল হয় না তো এখানকার হচ্ছে সিস্টেম। ঠিক আছে, সিস্টেম তো আগের জায়গায় রয়ে গেছে, আপনাকে সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হবে। আপনি এই সিস্টেমকে আসলে কতটা বদল করার চেষ্টা করছেন, সেটা তো শুধু কনস্টিটিউশনাল চেঞ্জের ব্যাপার না যে আমি সংবিধানের একটা আইন বদলাই দিব, সংবিধানে কিছু ধারা বদলাই দিব, সেটাকে সংস্কার বলেন আর সেটাকে সংশোধন বলেন, ব্যাস সব সুন্দর হবে, স্মুথ হবে। বিষয়টা না, বিষয়টা টোটাল সিস্টেমটা আমার হচ্ছে গিয়ে শিশির ভাই একটা কথা বলছেন, লুটেরা। ঠিক আছে, লুটপাটের যেটা কমে নাই বা লুটপাটের জায়গাটা অব্যাহত আছে দেশের। এই যে লুটপাটের তন্ত্র আছে, লুটপাট তন্ত্র, এটা আমরা কমিউনিস্টরা প্রায় বলতাম আমরা আওয়ামী লীগের সমালোচনাটা বলতাম বা যে কোনো শাসক দলের সমালোচনায় আমরা বলতাম যে বাংলাদেশে একটা লুটপাট তন্ত্র চলছে। এই লুটপাট তন্ত্র থেকে আপনার হচ্ছে বেরিয়ে আসার জন্য খুব সাহসী ভূমিকাটা নেওয়া দরকার। কিছু লিমিটেশন আছে যেটা ন্যাচারাল লিমিটেশন, কিছু সমস্যা আছে যেটা হচ্ছে আপনার ইচ্ছা নিরপেক্ষ, আপনি ইচ্ছা করে এটাকে ঠেকাইতে পারবেন না। এখন আন্তর্জাতিক যে হচ্ছে জ্বালানি সংকট যেটা তৈরি হবে, সেক্ষেত্রে আপনি পারবেন না নিজেকে ঠেকাইতে। কিন্তু আপনি কি পারতেন এই ক্ষেত্রে যে আপনি মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না হয়ে আপনি হচ্ছে প্রাচ্যের দিকে নির্ভরশীল হইতেন। আপনি থাইল্যান্ডের সাথে, আপনি চায়নার সাথে, আপনার আরও অনেক জায়গার সাথে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের সাথে করে আপনার এলএনজির একটা বিকল্প জায়গাটা আপনি ব্যবস্থা করতে পারেন, বা আপনি রাশিয়া থেকে কম টাকায় তেল কিনলেও কিনতে পারেন। কিন্তু এই সব জায়গায় আপনি আবার একটা জায়গায় নিজেকে জিম্মা রেখে দিয়েছেন, সেটা হচ্ছে আমেরিকার কাছে। আমেরিকার কাছে জিম্মাটা রাখার কারণে আপনাকে এখন রাশিয়ার থেকে তেল কিনতে যেমন হচ্ছে কি অনুমতি লাগবে, তার মানে অনেক জায়গায় চায়নার সাথে ব্যবসা করতে আপনার অনুমতি লাগবে। এখন আর কথাটা এত সহজ না, লুক ইস্ট বললেই বাংলাদেশ এখন কিন্তু পূর্ব দিকে তাকাইতে পারবে না। পূর্ব দিকে তাকাইতে হলে তাকে আগে তাকাইতে হবে হচ্ছে আমেরিকার দিকে, কারণ সে তার সাথে একটা চুক্তিতে এখন আবদ্ধ হয়ে আছে। এই চুক্তি তার হাত, তার পা, তার চোখ বেঁধে রাখছে আর কি। তো এই চুক্তি থেকে যতক্ষণ সে বেরোতে পারছে না, ততক্ষণ সে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে শুধুমাত্র MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, কিন্তু কোনো প্রবলেম সলভ করতে পারবে না। আমদানি চুক্তি মানেই কি তার কাছে জিম্মি হয়ে যাওয়া? আপনি যদি ভালো করে আমরা দেখি, এখন ওটা তো আমরা মেনটেন করতেছি, ওটা তো আমি অস্বীকার করতে পারছি না। আমরা তো সাহস করে মালয়েশিয়ার মতো ওটাকে রিফিউজ করতে পারছি না। ঠিক আছে, ওটা তো আমরা ব্রাজিলের মতো আমরা তো IMF-কে খোদাফেজ টাটা বাই বাই দিতে পারতেছি না লুলা ডি সিলভার মতো। ঠিক আছে, আমরা তো সব কিছুই হচ্ছে সবার সাথেই আসলে কম্প্রোমাইজ করতেছি। আমরা ডাইনো কম্প্রোমাইজ করি, আমরা বায়ো কম্প্রোমাইজ করি, আমরা অতীতে ভারতের সাথে করছি, আবার ভবিষ্যতেও ভারতের সাথে কম্প্রোমাইজ করব, আমেরিকার সাথে কম্প্রোমাইজ শুরু করছি। এরকম কম্প্রোমাইজ আর কম্প্রোমাইজের উপর চলতেছে। বিনিময়টা হচ্ছে আমার দেশের স্বার্থ, আমার দেশের স্বার্থটা হচ্ছে গিয়ে জলাঞ্জলি আমরা দিচ্ছি। আর এই জায়গা থেকে যদি আপনি বেরোতে হয়,
এখন আমাদের হচ্ছে এনসিপি একটা নতুন অ্যাপ্রোচে এসছেন। আমি অ্যাপ্রোচটাকে অভিবাদন জানাচ্ছি, ঠিক আছে। তথ্য নিয়ে ডাটা নিয়ে আসছেন, কিন্তু সেই ডেটার উপরেও খুব বেশি কিন্তু আমরা ভরসা করতে পারি না, ঠিক আছে। সেই ডাটা আসলে যে সংগ্রহের যে বিষয়গুলো আছে, আমার দেশের মানে রাজনৈতিক দল পুরোপুরি রাজনৈতিক দল হয়ে ওঠে না, রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় না। তার মধ্যেও থাকে অনেক রকম হচ্ছে মানে দুর্বলতা থাকে, মানে সুন্দরভাবে বললাম আর কি। এই দুর্বলতাগুলোর কারণে অনেক সময় হচ্ছে সত্য জিনিসটি প্রকাশিত হয় না। আমার আগেই টার্গেট থাকে যে আমি বিএনপিকে বা আমি সরকারকে কতগুলো তকমা দেব। আমি এই তকমা যদি দিতে চাই, তকমা দিতে হলে আমাকে কি কি ডাটা দরকার, বিরোধী দল আমি তখন সেইটাই সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক। না, সমালোচনা করার ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে। সমালোচনা তো অবশ্যই করবে, না বিরোধী দলই না, তার একটা অন্যতম দায় হচ্ছে তার ভুলগুলো ধরায় দেওয়া। আমার দায় কি? আমার দায় হচ্ছে ভুলগুলো ধরায় দেওয়া, আমার দায় হচ্ছে এর বিরুদ্ধে লড়াই করা। আমিও বিরোধী দল, আমার তো দায় হচ্ছে একে ধরা দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, আমার সেই ক্ষেত্রে হচ্ছে জনগণের প্রকৃত সমস্যাটাকে মানে অনুভব করতে হয় এবং সমস্যার প্রকৃত কারণকে অনুভব করতে হবে। জি, সমস্যার প্রকৃত কারণ মানে কিন্তু শুধুমাত্র মানে এই 8 মাস 6 মাসে ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া না, এটা তো দীর্ঘমেয়াদী। আপনাকে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনাকে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক আছে। আপনাকে অর্থনৈতিক বলছেন এনসিপি আমেরিকার বিরুদ্ধে বলছে না, বিষয়টা এরকম? আমি তো দেখি না। আচ্ছা, আমরা আলোচনা আবারও ফিরবো। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। জয়নাল আবেদিন শিশির, আরেকটি তথ্য দিয়ে একটু আপনার কাছে জানতে চাই। একটি সংবাদ এসছে এরকম, একটি ওয়েবসাইট যেটি হচ্ছে ঘুষ নিয়ে 2 দিনে ওই ওয়েবসাইটে 804টি অভিযোগ পড়েছে এবং সেখানে সরকারের বিভিন্ন সেক্টরে যে ঘুষ চাওয়া হয় তার একটি অভিযোগ আসলে এখানে জানানোর সুযোগ। সেখানে 804টি এরকম অভিযোগ পড়েছে 2 দিনই। সামগ্রিকভাবে আসলে সরকারের সেবা খাতে কতটা পরিবর্তন হয়েছে? আপনারা যদিও জ্বালানি অন্যান্য সহ বিষয়গুলো নিয়ে তুলে ধরেছেন। দেখেন, আপনি যদি মানে বর্তমান সরকার বা আমাদের 54 বছর সরকার ব্যবস্থার দিকে বলেন, মানে ঘুষ যে নিচ্ছে এটা আপনি কনফার্ম, হয়তো আপনি কোনো কোনো জায়গায় প্রমাণ করতে পারবেন, কোনো কোনো জায়গায় প্রমাণ করতে পারবেন না। বর্তমান মন্ত্রিসভায় অনেকে আছে, অনেকে টাকা পয়সা দিয়ে মন্ত্রী হয়েছে। এখন এটা যে টাকা পয়সা দিচ্ছে, এটা দলীয় চ্যানেলে বিভিন্ন আড়াঠারে বলে দিচ্ছে, বিএনপি থেকে বলে দিচ্ছে কে কিভাবে মন্ত্রী হয়েছে। কিছু লোক যোগ্যতা বলে মন্ত্রী হয়েছে, ত্যাগের বলে মন্ত্রী হয়েছে। কথার কথা কিছুক্ষণ আগে রনি ভাই বলছিলেন যে ঢালাও অভিযোগ। না, আমি ঢালাও অভিযোগ বলতেছি না। ধরেন আমি আপনাকে বলি, এই যে ধরেন অনেক যোগ্য লোকেরা দায়িত্ব পায় নাই, পরবর্তী তারা অ্যাক্টিভিস্টরা বিভিন্নভাবে আড়াঠারে বোঝানোর চেষ্টা করে, তো এগুলো তো মানে নিশ্চিত কে কীভাবে পদায়ন হচ্ছে। এই দিকে কিছুদিন আগে চট্টগ্রামের ডিসি নিয়ে মানে কথা হলো, প্রমাণিত হয়েছে এখানে আপনার ঘুষ বাণিজ্য হয়েছে, নিয়োগ বাণিজ্য চলতেছে। প্রত্যেকটি প্রশাসনের প্রত্যেকটি জায়গায় নিয়োগ বাণিজ্য চলতেছে। ইভেন ইউনিভার্সিটির 20টা ইউনিভার্সিটি, বিসির মধ্যে 19টা ইউনিভার্সিটি দলীয়করণ করা হয়েছে এবং তারা কি সুবিধা দিয়ে এই পদায়ন হয়েছে অধিকতর তদন্তের দাবি রাখে। এরকম দলীয়করণ তো বাংলাদেশের ইতিহাস আর হয় নাই। আপনার যারা নির্বাচনে হারছে বা মনোনয়ন দিতে পারেন নাই, তাদেরকে কি করলেন? 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বসাই দিলেন। ইন্টারিমের সময়ও এরকমের অভিযোগ এনসিপি জামাতের বিরুদ্ধে ছিল। এগুলো আমি আপনাকে বলি, বিএনপি হচ্ছে যখন তার কোনো কিছু মানে অন্যায় করার সুযোগ হয় বা করবে ভবিষ্যতে, এই ধরনের কোনো চিন্তা থাকে, তখন সে আগে অন্যদেরকে একটা ট্যাগ দিয়ে রাখে। বিএনপি বলা হচ্ছে মানে যেমনভাবে বিএনপি এবং পুরাতন ফ্যাসিস্টরা যেভাবে এনসিপির বিরুদ্ধে মানে বিশুদ্ধার করলো, এনসিপি বাংলাদেশটা মনে হয় দিয়ে 54 বছরে তো মনে হয় কোনো 1 টাকা দুর্নীতি হয় না, ঘুষ বাণিজ্য হয় নাই। মনে হচ্ছে এনসিপির গভর্নমেন্ট, এনসিপি পুরো বাংলাদেশটা মানে লুটপাট করে শেষ করে ফেলছে। তো আমরা তো বিএনপিকে বললাম, তোমরা এখন ক্ষমতায় আসো, স্বাধীন দুদক বলো, বিচার বিভাগ বলো, সমস্ত ইন্টেলিজেন্স তোমাদের হাতে আছে। এনসিপি যদি কেউ ঘুষের সাথে দুর্নীতির সাথে জড়িত থাকে, বিচার করো, আমরা আত্মপক্ষ সমর্থন করব। করছে না, কিন্তু কি করছে? কাদের লাইক কমেন্ট বেশি আছে, ফলোয়ার বেশি আছে, ওই সমস্ত অ্যাক্টিভিস্টরা দিয়ে আমাদের এনসিপি নেতাদের বিরুদ্ধে একটা পোস্ট দেয়া, ওই পোস্টটাকে দিয়ে আবার কি করবে, একটা মিডিয়ায়, তাদের নিয়ন্ত্রিত কিছু মিডিয়ায় নিউজ করাবে, ওই নিউজের আলোকে এনসিপির বিরুদ্ধে একটা বিক্ষোভ করাবে, ওই বিক্ষোভের তথ্য ধরে একটা টক শো হবে, ওই টক শোর বয়ান দিয়ে আবার বিভিন্ন ডাটা অ্যানালাইসিস হবে, বিভিন্ন মানবাধিকার সংস্থা, তাদের নিয়ন্ত্রিত মানবাধিকার সংস্থা দিয়ে দেখাবে অমুক অমুক নেতারা
এই দুর্নীতির সাথে আছে। এই একই হচ্ছে কার্যক্রম বিএনপির উল্টো অভিযোগ। দিক থেকেও তো হতে পারে। কিন্তু মানে আপনি দেখেন, আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো, আমরা কি বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো ঢালা অভিযোগ করছি? আচ্ছা আসেন তো, এই যে ধরেন মানবাধিকার কমিশন বিএনপি ল্যাপস করে দিল, এটা কি মানে প্রকাশ্যে দিবে লোকে না? এটা তো আর বলতে পারবে না বিএনপি যে না এটা মিথ্যা অভিযোগ। সে বললো যে সে মানবাধিকার কমিশন মানে আরও আইন শক্তিশালী করবে। এখন করা হচ্ছে কি, যে মানবাধিকার লঙ্ঘন করবে তার থেকে অনুমতি নিয়ে হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত করবেন। সে গুম প্রতিরোধ অধ্যাদেশ ল্যাপস করে দিল, বললো যে আরও শক্তিশালী আইন করবে। একইভাবে সে এটাকে ধ্বংস করে দিচ্ছে। সে স্বাধীন বিচার বিভাগের জন্য সে রাষ্ট্র মেরামতের 31 দফায় 9 নং দফায় সে প্রতিশ্রুতি দিয়েছে। সে আজকে স্বাধীন বিচার বিভাগ চাচ্ছে না। সে আজকে যে প্রশাসন NTMC যেটা, যে টেলিকমিশন মনিটরিং সেল যেটা, এটা বাতিলের জন্য জাতিসংঘ পর্যন্ত বলেছে। সেটা বিএনপি বাতিল তো করছে না, এটা আরও মানে মানুষের ফোনে আড়ি পাতার জন্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে আড়ি পাতার জন্য আরও শক্তিশালী করছে। তো এই যে বিএনপির বিরুদ্ধে আমাদের অভিযোগ, এগুলো কি ঢালাও অভিযোগ? এরপরে আসেন এই যে জুলাই গণভোটের যে রায়, যে আপনারা গণভোটে হাঁ দেন, তারেক রহমান প্রকাশ্য জনসভায় গণভোট চায় নাই। উনি যদি গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দিয়ে থাকেন, ওনার কথা অনুযায়ী তো জনগণ 70% ম্যান্ডেট দিছে, তাহলে উনি তো এটা মানার কথা, কারণ ওনার কথা। কিন্তু উনি এটা মানছেন না, কিন্তু উনি ভোট চেয়েছেন, তার মানে উনি জনগণের সাথে এটা ওয়াদাকে রক্ষা করতে পারছেন। এটা প্রতারণা না? এখন বিএনপির বিরুদ্ধে যদি আমরা প্রতারণা অভিযোগ করি, বলে মানে বিরোধী দল বেশি বলে। জুলাই সনদ অনুযায়ী তারা আপনি যদি নাই মানেন গণভোটের গণরায়, তাহলে আপনি হায়ের পক্ষে ভোট কেন চাইলেন? আপনি তখন বিরুদ্ধে ক্যাম্পেইন করতেন, আপনি নায়ের পক্ষে ক্যাম্পেইন করতেন। এখন দেখেন, আমি আপনাকে বলি, বিএনপি সংবিধান সংস্কার সে কমিটি গঠনের জন্য রাষ্ট্র মেরামতের 31 দফা প্রথম দফায় বলেছে। আর বিএনপি নেতারা এখন বলে কি, তারা এখনো বলছে, না এখন বলে কি সংবিধান সংস্কার করা যায় না, সংশোধন করা যায়। তো 2023 সালে মনে ছিল না হোটেল ওয়েস্টিনে যখন রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করলেন, সংশোধনের মাধ্যমে সংস্কার করবে, সেটি তারা এটা তো আপনি সংবিধান তো যখন তখন মানে সংশোধন করতে পারেন। এটা তো 17টা অ্যামেন্ডমেন্ট করছে, তাহলে নতুন করে আবার এটা কি দরকার ছিল? আসলে আপনি যদি বর্তমান সংবিধান অনুযায়ী চলেন, তাহলে কি সংস্কারের বলতে কিছু আছে? আমি বর্তমান সংবিধান অনুযায়ী চলবো না, বিধায় তো আমি 2023 সালে হোটেল ওয়েস্টিনে আমি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা দিয়েছি। সেই অনুযায়ী তো নির্বাচন করলেন। আপনি তো বিএনপির প্রশ্ন করবেন, তাহলে আপনি 2023 সালে কেন বললেন সংস্কার করতে চান, সংশোধন কেন বললেন না? তারা তো বলছে যে সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে সংস্কার করবে, এটি বলছে তারা। আপনি সংশোধন নিজে তো আপনার এখানে সংবিধান অনুযায়ী করতে পারতেছেন, তাহলে তার গণভোট দরকার ছিল না, আপনার রাষ্ট্র মেরামতের 31 দফা দরকার ছিল না। ভিন্ন প্রশ্ন। আরো আসেন, আমি আপনার কাছে আমি আবার একটা সেন্টেন্স আমি শেষ করে দিচ্ছি। দেখেন, সে বলল কি, সে ক্ষমতা আসার পরে সে 1 কোটি জব ক্রিয়েট করবে। আজকে বিএনপি ক্ষমতায় 6 মাসের মধ্যে অলরেডি 62,000 মানুষের সম্ভব না। সেই প্রশ্ন আমরা আরো পরে করব। আমরা একটু ডাক্তার সাজিদুল হক রুবেল ভাইয়ের কাছে জানতে চাই, জব তো দিতে পারতেছ না, উল্টো জব চলে যাচ্ছে। মন্ত্রিসভার গঠন নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। গতকাল আমরা আসলে নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন করেন যে এটা নিয়ে কারা নিউজ করেছে, কার এত জ্বালা, আসলে প্রশ্ন করা জ্বালার বহিঃপ্রকাশ কিনা, আপনি কিভাবে দেখেন? আজকে আমি আমার বন্ধুর সাথে, সাংবাদিক বন্ধুর সাথে আলাপ করছিলাম যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে ভোট হইতো না, ভোট রাতের বেলা হইতো, ভোট চুরি হইতো, অনেক কিছু হইতো। কিন্তু ভোটের আগে বাছাই পর্বের ক্ষেত্রে ঋণ খেলাপির প্রসঙ্গটা আর দ্বৈত নাগরিকের প্রসঙ্গটা খুব কড়া ছিল। এত কড়াকড়ির পর দেখা যেত যে বজ্র আটনি ফসকা গেরো, হ্যাঁ, পরে দেখা যেত একে ভোটই হয় না। কিন্তু ভোটে প্রার্থী হইতে হইলে তাকে খুব এনশিওর হইতে হইতো, দ্বৈত নাগরিক হওয়া যেত না আর কি। এবং এটা শুধু ওই 17 ইয়ার্স না, তার আগেও হচ্ছে আপনার 2008, 2001, 96, 91 এই জায়গাগুলোতে আমরা দেখেছি বেশ নিয়ম মেনেই ব্যাপারটা হয়েছিল। এইবার এই নিয়মটা একেবারে ফসকে গেল আর কি। ঠিক আছে, কম বেশি আপনার হচ্ছে গিয়ে 2টি বা 3টি বড় বড় রাজনৈতিক দলগুলো যাদের আকার আয়তনে তারা এইটার প্র্যাকটিস করেছে, এটা ওভারল্যাপ করেছে আর কি। এখন এটা ওভারল্যাপ হয়েছে, এটা তো ভুল হয়েছে। জ্বালা থাকবে না মানে, আপনি দ্বৈত নাগরিক, আপনি কোন মানে মরালিটির বেসিসে আপনি কথা বলতে আসছেন এখানে? আপনি তো নিজেই নিজের জীবনের সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য আরেকটা পা আরেক নৌকায় দিয়ে রাখছেন। বিদেশে একটা উন্নত বিশ্বের নাগরিক হয়ে বসে আছেন, উন্নত দেশের নাগরিক হয়ে বসে আছেন। আপনার কি সেই নৈতিক জোর আছে যা আমার আছে? আমি আমার জীবনে সব ক্যারিয়ার ত্যাগ করে বাংলাদেশে বসে আছি। বাংলাদেশের মাটিতে কমফোর্ট বলেন, ডিসকমফোর্ট বলেন, যে কোনো পরিস্থিতির মধ্যে লড়াই করতে প্রস্তুত আছি।
আর আজকে আপনি হলো সুখের সময়, যখন হচ্ছে গিয়ে স্বৈরাচারের পতন ঘটছে, যখন সব কিছু অনুকূলে আসছে, কমফোর্ট জোনে আসছে, এই সময় এসে আপনি নেতা হবেন, এই সময় এসে আপনি রাজনীতি করবেন, এমপি হবেন, মিনিস্টার হবেন। জ্বালা, এই জ্বালা 17 কোটি মানুষের জ্বালা। এই জ্বালা যন্ত্রণা হচ্ছে 17 কোটি মানুষের যন্ত্রণা। এই জ্বালায় যন্ত্রণা আপনি ফিল করতে পারবেন না। আপনি যেমন হচ্ছে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছেন, ঠিক আছে, আপনি ক্ষুধার কষ্ট বোধ করতে পারবেন না। আপনি বোধ করতে পারবেন না গণতন্ত্রহীন পরিস্থিতির মধ্য দিয়ে একটা রাজনৈতিক কর্মী কি জীবন কাটায়, সেই বিষয়ে আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না, হয়তো 6 সেন্স দিয়ে অনুভব করতে হবে। ফলে এই যন্ত্রণা হচ্ছে গিয়ে অবশ্যই জনগণের থাকবে। যে আপনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার তো মিনিমাম এই দেশে রাজনীতি করারই হচ্ছে গিয়ে মরালিটি নেই, যদি আপনি দ্বৈত নাগরিক হয়ে থাকেন। জি, আর যে কনস্টিটিউশনের কথা বলেন, তো আপনার টোটাল মুভটাই তো অ্যান্টি কনস্টিটিউশনাল, যদি আপনার আরেক দেশের নাগরিকত্ব থাকে, আপনার এই দেশের মন্ত্রী হয়ে বসে আছেন। জি, আপনার কাছে আমরা আসছি জনাব রেজাউল করিম, একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের উত্তর দিবেন বলে অপেক্ষা করছেন, তারপর একটু আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কয়েকটি তথ্য যোগ করি। সারা দেশে জুলাই মাসে খুনের মামলা হয়েছে 298টি, জুনে সংখ্যা ছিল 326, মে মাসে 310। এই হিসাব অনুযায়ী গেল 3 মাসে খুনের নথিভুক্ত মামলা 934টি। এটি পুলিশের তথ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি শুরু করতাম, থ্যাংক ইউ। এবং এটা আমার ভাই শিশির জানতে চাইছে ডেটা ম্যানিপুলেটিং বা ডেটা পলিটিক্সের একটা উদাহরণ দিতে। ধরেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদাহরণ দিই, একদম কাঁচা উদাহরণ। আপনার 5 তারিখের পরে থানাগুলোর অবস্থা আমরা জানি, এগুলো থানায় লোক খুঁজে পাওয়া যায় না, পুলিশকে কাজে ফেরানো যাচ্ছিল না, এবং থানায় অভিযোগ করার জন্য মানুষের আগ্রহ ছিল, যেহেতু ফাংশন করছিল না থানা। এবং পুলিশের মনোবল ফেরানোর জন্য এই করা হবে সেই করা হবে, নানা গল্প শুনলাম। আলটিমেটলি 18 মাসে রেজাল্ট 0। তো বলে নির্বাচন, ইন্টারিমের পরে নির্বাচন আসার পরে বিএনপিকে ওটা ব্যাক পেতে হয়েছে। ফলে পুলিশকে অ্যাক্টিভেট করার জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং এখনও ফুললি অ্যাক্টিভেট হয়েছে এটা বলা যাবে না। ফলে আইন শৃঙ্খলার অবস্থা যতটা জন আকাঙ্ক্ষার মধ্যে উন্নতি হওয়ার কথা ততটা উন্নতি হয়নি। এখন আগে তো থানায় অভিযোগই হইতো না, এখন থানায় অভিযোগ হচ্ছে। এবং সরকারি দলের যারা অপরাধ করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। অনেকজনকে আপনি পাবেন যে দলের পদধারী নেতা জেলে আছে। তো এবং এইটা ম্যাসিভলি করতে হবে। আইনের শাসন বলতে এটাই বোঝায় যে দল মত নির্বিশেষে অপরাধীকে ধরতে হবে। এখন আগে আপনার অভিযোগই হইতো না, সেই কারণে ওই ডেটা ধরে এখন যেহেতু অভিযোগ হচ্ছে, যেহেতু থানা মোটামুটি ওয়ার্কিং হয়েছে, এখন থানায় কেস হচ্ছে প্রচুর, ডায়েরি হচ্ছে, জিডি হচ্ছে, এগুলো ধরে নিয়ে আপনি দেখাচ্ছেন কি যে এই যে আইন শৃঙ্খলার অবস্থার 10 গুণ অবনতি হয়েছে। এইটা স্পষ্ট ডাটা ম্যানিপুলেটিং, কারণ আপনি কনটেক্সটটা ম্যানুভারিং করছেন। আগে যে রিপোর্ট হয় না এই থানায় সেটা আপনি বলছেন না। এখন নির্বাচিত সরকার আসার পরে, আমি বারবার বলছি, সরকার নিজেও বলছে যে আশানুরূপ উন্নতি হয় নাই, কিন্তু 18 মাসের অস্থিরতার চেয়ে মানুষ এখন বেশি আপনার অভিযোগ করে, থানায় যায়, পুলিশকে এঙ্গেজ করে। এটা তো যে অবস্থা ছিল, পুলিশের যে ভূমিকা ছিল, সেটাতে তো রাতারাতি হবে না, এটা আরও সময় লাগবে। এখনও পুলিশের মধ্যে সেই আতঙ্ক আছে, এখনও তারা মনে করে পানিশমেন্ট হবে কিনা, মামলার মধ্যে পড়বে কিনা, বদলি হবে কিনা। অ্যাট দ্য সেম টাইম আপনার বিচার প্রক্রিয়া যেরকম লাগবে, এটা একটা পুরো বাহিনী তো এটাকে, এটা তো পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো। এটা ক্রসফায়ার বাণিজ্যের দিকে চলে গেছিলো। গ্রেফতার বাণিজ্য তো মোটামুটি এটা কমন ছিল হাসিনার আমলে। তো ফলে এইভাবে কনটেক্সটের বাইরে এসে যখন আপনি ডেটাগুলো নেন, নিয়ে আপনি যেটা বললেন যে আপনার পলিটিক্সের জন্য যেটা দরকার সেটা আপনি প্রজেক্ট করেন, তখন সেটা নিয়ে প্রশ্ন আমাদের থাকে আর কি। তারপরেও তারা এখানে আরেকটা জিনিস, 18 দলীয় জোট যেভাবে ন্যারেটিভ তৈরি করে, সেই প্রক্রিয়াটা শিশির ব্যাখ্যা করে ফেলছে। যদিও সে সেটা বিএনপির ঘাড়ে ব্যাখ্যা করছে, কিন্তু একদম এই জিনিসটাই করে। তারা ফটোগ্রাফ বানায়, সোশ্যাল মিডিয়া একদম এই জিনিসটাই করে, এবং মিডিয়া ম্যানিপুলেট করে। বিএনপি মিডিয়া ম্যানিপুলেট করার কোনো দরকার নেই, কোনো সুযোগও নাই সেটা। বিএনপি মিডিয়াতে বিএনপি দুর্বল, ঐতিহাসিক ব্যাপারে সবাই জানে। তো এখন প্রবলেম হলো যে এই প্রক্রিয়াগুলো করার মধ্য দিয়ে এখন এটা গেলো আইন শৃঙ্খলার অবস্থা। আরেকটা হলো যে এই দেখেন বিদ্যুতের এই ব্যাপারটা নিয়ে এখানে ভাই বলা হচ্ছে, আমরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছিলাম যে আসলে এই যে জ্বালানি, এটার যে আপনার আলোচনা আসছে, ঘটনাটা কি। তো এখানে দেখা যাচ্ছে যে আল হামরা নামের একটি এলএনজি কার্গো, যেটা সৌদি আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যাডনকের মাধ্যমে সরবরাহ করা কার্গোটি আগস্টের মাঝামাঝি বাংলাদেশের জলসীমা এলেও মহেশখালীর টার্মিনাল এটা খালাস করা হয়নি। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইল কি এটা মার্কিন কোম্পানি
এক্সিলারেট এনার্জি কার্গোটিকে পুরনো এবং ঝুঁকিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এটার ব্যাপারে ইনকোয়ারি করে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপনার পেট্রো বাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার বরাত দিয়ে জানানো হয়েছে পরে যে দেখা গেল কি বিষয়টি ছিল, আপত্তির বিষয়টি ছিল বিমা এবং সংশ্লিষ্ট পক্ষকে বিকল্প বিমার এই ঝামেলা ছিল, বিমা ছিল না, বিমার ঝামেলার কারণে তারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিকল্প কার্গো পাঠাইতে বলা হয়েছিল। এবং এটা মার্কিন চুক্তি ছিল না, এবং এটা ছিল আল হামরা 1997 সালে নির্মিত একটি ডিটেল স্টোরি করা। তারপরে আবহাওয়ার যুক্তি, এই ঘটনায় এই টার্মিনালের এই ঘটনাটায় আমরা 3-4 রকমের বয়ান পাইছি, এবং এক একটা কোন মূল ঘটনাটা ছিল পরে দেখা গেল যেটা ইনভেস্টিগেট করে এটা বিমার সমস্যা ছিল, যে বিমার সিকিউরিটি না থাকার কারণে সেটাকে ভিড়তে দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে বয়ানগুলো তৈরি হয়ে যায় এর মধ্যে নানা রকম স্বার্থ, শিশির বলতেছে চায়নার কথা, ভাই বলতেছে আমেরিকার কথা, সো যে আমরা অন্যদিকে, তার ফলে এই পুরা জিনিসটা এটার গাফিলতি ব্যর্থতা আছে সরকারের দিক থেকে, কমিউনিকেট করার একটা ঘাটতি আছে। সরকার তো রিয়েল জিনিসটাই কমিউনিকেট করতে পারে না, মিডিয়া ম্যানিপুলেট করবে কোথার থেকে। তো যেইটা ধরেন এটা দেখতে পারলাম আর কি। তো আরেকটা হলো যে মালয়েশিয়ার যে কথা বললাম, মালয়েশিয়ায় কে 6-7 লাখ টাকা দিয়ে যাচ্ছে এখন আমাকে বলেন তো? মালয়েশিয়ার এটা একটা বিশাল সিন্ডিকেট, অনেক আগের থেকে অ্যাক্টিভ। এই সিন্ডিকেটটা ভাঙার জন্যই তো পুরো প্রক্রিয়াটাকে একটা অটোমেশন সিস্টেমে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং জনগণকে যদি আপনার সংকটটা কি আসলে মেটানো যাচ্ছে? নতুন করে তো আবারও সংকট কোথায়? আমরা দেখব জনগণ কম টাকায় যাইতে পারছে কিনা, আমরা কোনো বয়ান দেখব না। এবং এখানে যদি কোনো সিন্ডিকেট অ্যাক্টিভেট হয়ে থাকে, আপনারা মিডিয়া কেন আসছেন? মিডিয়ার কাজ হলো রিপোর্ট করা, এবং সে সরকারের যত শক্তিশালী হোক, প্রধানমন্ত্রী যত বড় অ্যাডভাইজার উপদেষ্টা হোক, যত বড় মুখপাত্র হোক, যারা এটার সাথে জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি তুলব। এবং আমি এই সাথে একটা দাবি দীর্ঘদিন যাবত তুলতেছি, সেটা হলো আদম ব্যাপারীর নামে যারা জনগণকে সর্বশান্ত করে তাদের শাস্তির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ এখানে মানুষ জমি জমা বিক্রি করে যায়, অনেক মানুষ মারা যায়, অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায়। ফলে জনগণকে লুটপাটের এই যে একটা সিন্ডিকেট আদম ব্যাপারীর নামে গড়ে উঠছে, বেকারত্বের সুযোগ নিয়ে গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার এই প্রক্রিয়াটা কাঠামোগতভাবে বন্ধ করতে হবে। এবং আপনার আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো যে এখন এই জিনিসটা শুরুই হয়নি, লোক পাঠানোর প্রক্রিয়া শুরুই হয়নি। এটা প্রথমে পাইলটিং ভাবে শুরু হবে, তারপরে সেটা লুফলগুলো বের হইলে সেটা নিয়ে আবার আলোচনা নিশ্চয়ই পরে হবে। তার দেখা আগে যাবে যে এখনই যদি এই যে হাইপার পলিটিক্স যেটা আমরা আলোচনা করি, এখনই যে হাইপ তুলে ফেলা, হাইপ তুলে এটা যদি করেন, আরেকটা যে লুটপাটের কথা বললেন, ভাই লুটতন্ত্র যদি এই সরকার অ্যাপ্রিসিয়েট করতো, সরকার তো বলে নাই দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স কথাটা যখন বলেন তখন তারেক রহমান কি বলছে? এটা একটা কথার কথা, আমরা দুর্নীতি কমায় আনার প্রক্রিয়া ডেভেলপ করব। 0 টলারেন্স এটার মুখের কথা, কমানোর জন্য এই যে আপনি যে ওয়েবসাইটের কথা উল্লেখ করেন, আমি আস্তে আস্তে নিউজটা দেখতেছিলাম, এই ওয়েবসাইট কে লঞ্চ করছে, কে চালাচ্ছে? যেই চালাক, কিন্তু অভিযোগ সরকারিভাবে তো সুযোগ দেওয়া হয়েছে জনগণকে। ঘুষ এর এই প্রক্রিয়াটা বন্ধ করার জন্য জনগণকেও আগায় আসতে হবে। আপনি ঘুষ দিবেন না এই মর্মে জনগণকে একটা শক্ত অবস্থান নিতে হবে। এখন আপনি করেন কি, সবার আগে সেবাটা পাওয়ার জন্য অন্যকে বাইপাস করার জন্য ঘুষ দিয়ে হলেও যখন সেবাটা নিয়ে নেবেন তখন সেটি হইতে হবে। আমরা আলোচনা আবার ফিরব। ফলে এখানে আমি শেষ করি, এই যে একটা ওয়েবসাইট সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং আপনি বলেন 800-র মতো অভিযোগের মধ্যে পড়েছে, এটি আসলে একটা চিত্র দেখায় যে এখনো সেবা খাতের কি সিনারিও। এই যে শিক্ষকদের, আমি আজকে আমার কাছে অভিযোগ আসছে, জি আমরা সেটি নিয়ে আলোচনায় আপনার কাছে ফিরবো, তার আগে আমরা একটু ছোট করে বিরতি নিয়ে আসি। শিক্ষকদের এই যে ফান্ডের টাকা এটা সিন্ডিকেট সরকার দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে তুলতে যাওয়া ভোগান্তির শিকার হইতে হচ্ছে। সেটা নিয়ে এই যে প্রক্রিয়া আমরা আলোচনা আপনার কাছে আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ছোট করে একটু জানতে চাই সবার কাছে একটু ভিন্ন করে, তবে জয়নাল আবেদিন শিশির আপনার কাছে জানতে চাই, সরকারের সমালোচনা করতে গিয়ে নিজের কাজে কিছুটা আপনারা ভুলে যাচ্ছেন কিনা? নির্ধারিত সময় বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেয়নি এনসিপি, নির্বাচন কমিশন, এজন্য দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন। আয় ব্যয়ের হিসেবে যেটা আমি বলি, আমাদের নতুন দল, আমাদের অনেক কিছু আমরা নতুন করে শিখতেছি। এটা যেটা বলছেন এটা আমাদের মানে বলতে পারেন যে আমরা ঘাটতি, আমরা এটা খুব দ্রুতই দিয়ে দিব। মানে এটি নিয়মের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি না, এটা আমাদের মানে বলতে পারেন যে নতুন, আমরা তো নতুন রাজনীতি, আমাদের প্রথম বছর গেল, আমরা তো এর আগে কোনো অভিজ্ঞতা শিকার মানে অভিজ্ঞতা ছিল না আমাদের। সুতরাং এটা আপনি বলতে পারেন যে আমাদের এটা ভুলে হয়েছে, বা মানে আপনি এটা বলতেন সবেমাত্র। আর যে জিনিসটা দেখেন রনি ভাই বললো যে আসলে আমরা মানে ম্যানিপুলেট করছি, দেখেন মালয়েশিয়ার ব্যাপারটা কিন্তু ম্যানিপুলেটিং বা এখানে ধারণার উপরে বিষয় না।
পৃথিবীর একটা নির্ভরযোগ্য গণমাধ্যম ব্লুমবার্গ, যাদের নিউজের ক্রেডিবিলিটি অনেক বেশি হাই, তারা মালয়েশিয়ার এই সিন্ডিকেট নিয়ে নিউজ করেছে। এবার সরকার সংশ্লিষ্টতা তারা স্পষ্ট করেছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে, এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে ফ্যামিলি কার্ডের ভাগাভাগি নিয়ে 18টা ইউনো অফিসে হামলা করা হয়েছে। ইউনোদেরকে মারধরের হুমকি দেওয়া হচ্ছে, কাউকে কাউকে গায়ে আঘাত করার মতো পরিস্থিতি তৈরি করেছে। এটা তো আমাদের নিজস্ব ডাটা না, এটা তো সেকেন্ডারি ডাটা, গণমাধ্যম থেকে নেওয়া। তো আমরা তো সেগুলোই দিলাম, তো ম্যানিপুলেটটা কীভাবে করলাম? দ্বিতীয়ত হচ্ছে, দেখেন এই যে গত 6 মাসে 62,000 মানে শ্রমজীবী যারা গার্মেন্টসে কাজ করতো, বিভিন্ন প্রতিষ্ঠানে মানে কারখানায় কাজ করতো, তাদের চাকরি হারাইছে। এটা তো আপনার ব্যবসায়ী সংগঠন এবং শিল্প কারখানা মালিকদের ডেটা, এটা তো আমাদের ডেটা না। আপনি বিএনপি বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে, সেই হিসাবে যদি আমরা ধরি বছরে 20 লাখ কর্মসংস্থান তৈরি করবে, আপনি 6 মাসে বিএনপি কত কর্মসংস্থান তৈরি করছে? বরং উল্টা লাখখানিক মানুষের মানে আপনার কর্মসংস্থান মানে সে খোয়াচ্ছে, হারাচ্ছে। তো এখন এই ডাটা যদি আমরা দিই, যদি বলে ডাটা ম্যানিপুলেটিং করি, তাহলে বিএনপি দেখাক তাহলে সঠিক ডাটাটা কোনটা, আমরা যেটা ম্যানিপুলেটিং করছি। সময় কম আমাদের। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই ভিন্ন আরেকটি প্রসঙ্গে। হিউম্যান রাইটস ওয়াচ আজকে একটি বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক অন্যদের অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে আটকে রাখা বন্ধের জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে। আপনি কিভাবে দেখেন এই ধরনের বিবৃতি? তারা আওয়ামী লীগের সময়ও দিয়েছে বিনা বিচারে আটকে থাকার বিরুদ্ধে। বিনা বিচারে রাজনীতিক অরাজনীতিক যে কোনো কারণে যদি গ্রেফতার হয়, সে বিনা বিচারে থাকবে কেন? আমরা তো বিচার চাই, আমরা তো যে কোনো হত্যাকাণ্ডের বিচার চাই, খুনের বিচার চাই, ধর্ষণের বিচার চাই। তো বিনা বিচারে একজন খুনের দায়ে অভিযুক্ত লোক বিনা বিচারে যদি দিনের পর দিন কাটায় দেয় সরকারি খরচে জেলখানায়, তো সে তো ক্ষতি তো আমাদেরই হয়। তো দরকার কি? বিচারটা করুক, বিচারটা সুষ্ঠুভাবে করুক, বিচারটা গতি আসুক, ঠিক আছে? খুব স্বাভাবিক। এবার এটা শুধুমাত্র আওয়ামী লীগের যারা গ্রেপ্তার কিন্তু তারা না, কিন্তু নানা কারণে অনেক লোক গ্রেপ্তার হয়ে আসছে, ক্রিমিনাল অনেক অভিযুক্ত আছে, আবার অনেক নির্দোষ লোকও থাকতে পারে। এবং আমার দেশে যেটা হয়েছে এন্টিরিমের সময়, যে অনেক সময় দেখা গেছে যে দেশে ছিল না, বিদেশে ছিল, একই লোক রাজশাহীতেও হত্যা করছে, আবার সাইমালটেনিয়াসলি সিলেটেও সে হত্যা করছে, সাইমালটেনিয়াসলি যাত্রাবাড়িতে দাঁড়ায় গুলি করছে একই দিনে। এরকম মামলা হয়েছে একই লোকের বিরুদ্ধে। তো এরকম হচ্ছে কিছু গায়েবী মামলা আছে, কিছু ভুল মামলা আছে, কিছু ইচ্ছাকৃত ভুল মামলা আছে, কিছু মামলা দেখে মনে হয়েছে যে আসলে বাঁচায় দেওয়ার চেষ্টা, একটা হত্যাকাণ্ডের পিছে 300 লোক আসামি করে দেওয়া, মানে পুরো বিষয়টাকে ডাইলুটেড করে দেওয়া, হালকা করে দেওয়ার একটা প্রক্রিয়া আছে। এইভাবে করে তো মামলাগুলোকে একটা জটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই জট থেকে তো বের হয়ে আসার দরকার। আর এই জট থাকলে আসলে কারোই বিচার হবে না, কোনো বিচার করা সম্ভব হবে না আর কি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়গুলোকে অনেক ক্ষেত্রে অনেক কিছুই একটু কেচে গুন্ডেস করা দরকার, আবেগের তাড়িত হয়ে না, পেশাদারিত্বের সাথে। হ্যাঁ, পেশাদারিত্বের সাথে বিষয়গুলোকে আমাদের ডিল করতে হবে আর কি। জি, রেজাউল করিম রনি ভাই, আপনার কাছে জানতে চাই, তার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি দিবেন। পাশাপাশি আরেকটি বিষয়, যে সংস্কারের যে দাবিগুলো তিনি বলছিলেন, বিএনপি বারবার 31 দফা সামনে নিয়ে আসছে। বিষয়টি কি এমন যে আসলে 31 দফার আড়ালে জুলাই আন্দোলনের দেয়ালিকা স্লোগানের ভাষা সেগুলো আসলে হারিয়ে যাচ্ছে? দেখেন, 31 দফা নিয়ে তারা যে দাবিটা বলে, 31 দফা কোনো কোরআন বাইবেল না। 31 দফার মডিফাইড ভার্সন হইল এই নির্বাচনী ইস্তেহার। এই ইস্তেহার অনুযায়ী সে যেভাবে গেছে সে অঙ্গীকার সে পূরণ করতে হবে, কারণ আগামীবার আবার তাকে নির্বাচনের জন্য জনগণের দুয়ারে যাইতে হবে। এখন তারা 31 দফা বললে এমন এক কফিনের প্যারাক হাজির করে যে এখান থেকে সরা যাবে না। 31 দফার কন্ডিশনটা তো আপনার বুঝতে হবে, কনটেক্সটটা তো আপনার বুঝতে হবে। সেই সময় কি গণ অভ্যুত্থানের কন্ডিশন ছিল? এটা 2011 সালে 2011 সাল থেকে শুরু হয়েছে এগুলো নিয়ে কাজকর্ম, যখন তারা ভিশন 30 প্রণয়ন করা শুরু করে, সেখান থেকে অনেক কিছু তারা নিছে। এটা তো 31 দফার আগে ছিল 27 দফা, তারও আগে 19 দফা ছিল। তো ফলে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, আন্দোলনের মধ্যে দিয়ে তারা আসে, এবং সেইটা 2021 সালে প্রথম ফরমেশন আকারে আসে যে আমরা 31 দফার ভিত্তিতে এভাবে যাব। তো সেইটা যখন করা হচ্ছিল তখনও পর্যন্ত একটা নির্বাচনী কাঠামোর মধ্য দিয়া ফ্যাসিবাদী অবস্থার বিলোপ হবে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হবে, হাসিনা যাবে। এর মধ্যে গণ অভ্যুত্থানটা তো একটা সারপ্রাইজিং ঘটনা। এটা তো ধরেন একটা মোমেন্টাম তৈরি হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এটা তো আর গণ অভ্যুত্থান
আগের থেকে কেউ পরিকল্পনা করছে বা ইয়া করছে এটা না। গণঅভ্যুত্থানটা পপুলার আপরাইজিং এইভাবে হয়, জনগণ এটা সংগঠিত করে এবং শেখ হাসিনা নিজে এটার প্রোটাগনিস্ট ছিল। তো ফলে 31 দফার এই কনটেক্সটার বাইরে এসে গণঅভ্যুত্থানের পরের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের সাথে মার্চ করতে গিয়ে ইউ আর ভেরি রাইট, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই একটু আপনার কষ্ট করতে হচ্ছে, বা একটা আপনি বলতে পারেন যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে প্রত্যেকটা রাজনৈতিক দলই, ইভেন নবগঠিত এনসিপিও। তারা কি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সব বাস্তবায়ন করতে পারছে? সেই অনুযায়ী কি তারা জনগণকে যেসব অঙ্গীকার করেছিল, যে সমস্ত দলের সাথে তারা জোট করবে না বলেছিল, যেই ধরনের রাজনীতি তারা করবে না বলেছিল, সেই ধরনের রাজনীতি তারা করতে পারছে না তো না। তো বিএনপির সেই ঘাটতি আছে। আর জামাতের কথা তো আর নাই বা বলি, জান্নাতের টিকিট থাকে যে দলের হাতে, তাদের কোনো সমালোচনা করা আমার পক্ষে পাপী বান্দার মুখে শোভা পায় না, সেটা বাদ দিলাম। তো যাই হোক, তো ফলে এই পুরা প্রক্রিয়ার মধ্যে আপনি এখন দেখেন, এই যে আমার ভাই বললো যে বিএনপি তারেক রহমান কেন তাহলে হা ভোট চাইলো, আরে ভাই তারেক রহমান তো হা ভোটই চাবে, স্বাক্ষরিত জুলাই সনদের পক্ষে ভোট চাইছে, হা ভোট চাইছে। কিন্তু হা ভোটের তো জুলাই সনদের বাইরেও একটি ক্লজ আছে। গণভোটের প্রশ্নের প্রক্রিয়ার ত্রুটির দায় কি তারেক রহমান নিবে? সেটি তো দেখেই নিশ্চয়ই তারা দেখে না যে এটা স্বাক্ষর করছে দক্ষিণ প্লাজায়, সেই স্বাক্ষরিত জুলাই সনদের চারটি কথা। প্রশ্ন তো বিএনপি আগে দেখেছে না, গণভোটের প্রশ্ন কেউ আগে দেখেনি। গণভোটের প্রশ্ন সাডেনলি দেওয়া হয়েছে, না সাডেনলি দেওয়ার পরেই তো যখন স্বাক্ষর করা হয়েছে। না, হা ভোটের পক্ষে তো প্রশ্ন দেখেই বিএনপির অবস্থান ছিল। যখন হা ভোটটা তো অনেক পরে আসছে, ভোটের প্রশ্নটা তো অনেক পরে। যখন স্বাক্ষরিত জুলাই সনদ দেওয়া হলো, ছিল না সেই জুলাই সনদের বলা হইলো কি নোট অফ ডিসেন্ট সহ তারা এটা বাস্তবায়ন করবে, এবং যে নোট অফ ডিসেন্ট এবং তারা যেই মর্মে জনগণের কাছে ইস্তেহারে অঙ্গীকার করবে সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। সেই স্বাক্ষরিত তিনি জুলাই প্রশ্ন করেছেন যে গণভোটে হা ভোটের পক্ষে ভোট চেয়েছে বিএনপি, হা ভোটের পক্ষে, সেই গণভোটে তারা কোন গণভোট বলতে তারা বোঝে স্বাক্ষরিত জুলাই সনদ। সেটি তো বলেনি, সেটি তো ভোটের আগে বিএনপি আসলে স্পষ্ট করেনি। কেন স্পষ্ট করে না? বিএনপি তো স্বাক্ষর করেছে সবার সামনে বলেছে, এবং বারবার বলছে তারা অক্ষর অক্ষরে পারবে। এইবার আপনি গণভোট বলতে বুঝেন হইল অধ্যাদেশ, আপনি বুঝেন ডিবেটের এজেন্ডা, আর বিএনপি বুঝে জনগণের কাছে সে যে অঙ্গীকার করছে সেটির বাস্তবায়ন। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।